ফ্যাসিস্ট সরকার, দখলদার সরকার। সে কারণে তারা এই 15 মাসে দেশের জন্য, মানুষের জন্য অভিশাপ হিসাবে এসেছে। এই অভিশাপ তো মানুষের কাছ থেকে, এই অভিশপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, দখলদার ইউনূস, অসাংবিধানিক এবং জনগণের ম্যান্ডেট যেহেতু তার নাই, তাকে প্রত্যাখ্যান করে তাকে অনতিবিলম্বে বিদায় হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বস্তির সম্ভাবনা দেখে, স্বপ্ন দেখে। 13ই নভেম্বর সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিটি হলো ঢাকাবাসী, ঢাকায় যারা বসবাস করে বিভিন্ন পর্যায়ে শ্রেণী পেশার মানুষরা এদিন অফিস আদালতে যাবে না, কোর্ট কাছারিতে যাবে না, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা এদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না। এদিনে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, বিশেষ করে রিক্সা চালক ভাইয়েরা, ভ্যান চালক ভাইয়েরা, পাঠাও সহ উবার যারা চালক, সকলের কাছে এবং ঢাকাবাসীর কাছে বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষরা, আইনজীবী, সাংবাদিক থেকে আরম্ভ করে বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি, কবি, সাহিত্যিক, শিল্পী, সবার কাছেই আমাদের আকুল আহ্বান থাকবে, আবেদন থাকবে, এদিন সবাই কার্যক্রম না করে, কার্যক্রম বন্ধ করে সেদিন রাস্তায় চলে আসবে। রাস্তায় এসে এই অবৈধ ইউনূস সরকারের যে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাকে নিয়ে যে প্রহসনে পরিণত করেছে, সেই প্রহসনের যে ক্যাঙ্গারু কোর্টের বিপক্ষে জনগণ তীব্র প্রতিবাদ জানাবে, ক্ষোভ প্রকাশ করবে এবং ক্ষোভের মধ্য দিয়ে ধিক্কার জানিয়ে এই অন্যায় অবিচার কার্যক্রম বন্ধ করার জন্য মানুষ তাদের সোচ্চারিত কণ্ঠে জনগণে ব্যাপকভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে লকডাউন কর্মসূচি এদিন ঢাকায় পালিত হবে। নাসিম ভাই, আপনি এই যে জনগণের প্রতি আহ্বান জানালেন, বিভিন্ন শ্রেণী শ্রম পেশার মানুষ, শ্রমজীবী সাধারণ মানুষ যাদেরকে আহ্বান জানালেন, কি মনে হয় মানে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে তো নানান ধরনের অভিযোগ রয়েছে, গত 16 বছরে তাদের সরকার পরিচালনা করার সময়ে নানান কথাবার্তা এখন বর্তমান সরকারের দিক থেকে বা বিএনপি জামাতের দিক থেকে বারবার বলা হচ্ছে, তো বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে কখনোই গ্রহণ করবে না। তো এমন পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে আপনাদের এই আহ্বানের প্রতি মানুষ সাড়া দিবে, বা তারা কেন সাড়া দেবে আওয়ামী লীগের এই আহ্বানের প্রতি? বাংলাদেশের মানুষ এই অবৈধ দখলদার ইউনূস সরকারের দুঃশাসনে, নিপীড়নে, নির্যাতনে গোটা দেশের মানুষ কিন্তু আজ অতিষ্ঠ। গত 15 মাসে যে মব সন্ত্রাসীদের মব ভায়োলেন্স করে দলমত নির্বিশেষে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে হত্যা করেনি, দেশের ব্যবসায়ী থেকে আরম্ভ করে শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো পর্যায়েরই মানুষ, এমনকি পাহাড়ি আদিবাসীরাও কিন্তু রেহাই পায়নি। এই 15 মাসে যে দুঃসহ যন্ত্রণা দিয়ে দেশের মানুষকে যে নরকে পরিণত করেছে, এটা হলো বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে এবং 8ই আগস্টের উনি দখলদার সরকারের প্রধান হিসাবে উনি যে কথা বলেছে এবং 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে সন্ত্রাসীদের, জঙ্গিদের এবং ধর্মকে ব্যবহারকারী একটি গোষ্ঠী যারা সবসময় বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি হিসাবে দেশের ক্ষতি করে আসছে, পাকিস্তানি তাবেদার আইএসের এজেন্ট হিসাবে, বিদেশিদের দোসর হিসাবে বাংলাদেশকে ধ্বংস করা, বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা, সেই শক্তির প্রধান পৃষ্ঠপোষক হয়েছিল এবং এখনো পৃষ্ঠপোষকতা করছেন অবৈধ দখলদার ইউনূস সাহেব। এবং তার হাত থেকে বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায়। আজকে বাংলাদেশের মেহনতি মানুষ, দরিদ্র মানুষ
এবং নিম্ন শ্রেণী পেশার মানুষরা, কৃষক, কিষানি, শ্রমিক, কলকারখানার যারা কাজ করে সেই শ্রমজীবী মানুষরা কিন্তু 15 মাসেই পার হওয়ার আগেই বলা শুরু করেছে আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলেই আমরা ভালো ছিলাম, আমাদের পেটে এখন খাবার নাই, আমরা দুবেলা খেতে পারি না। দরিদ্র মানুষের অসহায়ত্বে এবং তাদের দুঃখ কষ্টে আজকে বাংলাদেশের দিকে কি অবস্থা দাঁড়িয়েছে, অর্থনৈতিক অবস্থা ভেঙে খান খান করে দিয়েছে। এখানে কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, শিল্পায়নের পথ সম্পূর্ণরূপে কোনো উদ্যোগ নেই, বিদেশি বিনিয়োগ নেই, আজকে কর্মসংস্থানের কোনো পরিকল্পনা নেই। এগুলো নিয়ে একটি রাষ্ট্র যারা পরিচালনা করে, যারা দেশের প্রতি, মানুষের প্রতি তাদের দায়িত্ব থাকে, দায়বোধ থাকে, কমিটমেন্ট থাকে, তারা এগুলো করে। যেহেতু ফ্যাসিস্ট সরকার, দখলদার সরকার, সে কারণে তারা এই 15 মাসে দেশের জন্য, মানুষের জন্য অভিশাপ হিসাবে এসেছে। এই অভিশাপ্ত মানুষের কাছ থেকে, এই অভিশপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, দখলদার ইউনূস, অসাংবিধানিক এবং জনগণের ম্যান্ডেট যেহেতু তার নাই, তাকে প্রত্যাখ্যান করে তাকে অনতিবিলম্বে বিদায় হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বস্তির সম্ভাবনা দেখে, স্বপ্ন দেখে। আমাদের হারিয়ে যাওয়ার স্বপ্ন, আমাদের যে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, আমরা যে বিশ্ব সভায় বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে যে আমরা দরিদ্রতা, গরিবি হটিয়ে আমাদের যে আর্থিক সচ্ছলতা, বিশেষ করে তৃণমূলের মানুষ, মেহনতি শ্রমজীবী মানুষ, কৃষক, কিষানি থেকে আরম্ভ করে কলকারখানায় যারা কাজ করে, সেই মানুষের কিন্তু 2 বেলা খাবার, বেঁচে থাকার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, স্বস্তি, চিকিৎসা, শিক্ষা, চিকিৎসার জন্য আমাদের তরুণ ছাত্র এবং বয়োবৃদ্ধদের পাশে, বীর মুক্তিযোদ্ধাদের পাশে যেভাবে মানবিক কার্যক্রম নিয়ে, সামাজিক সুরক্ষা নিয়ে দেশের মানুষের ভিতর স্বস্তি, শান্তি এবং স্থিতিশীল একটি বাংলাদেশ তৈরি হয়েছিল দেশরত্ন শেখ হাসিনার সুশাসনের মধ্য দিয়ে, সেই জায়গাটি দখলদার বাহিনী, দখলদার ইউনূস, তার দোসররা, তার জঙ্গিবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠী, বিএনপি, জামাত সহ ছাত্র শিবির, হিজবুত তাহরীর সকলেই বাংলাদেশটাকে একটি সন্ত্রাসীদের, জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। বিদেশি এজেন্টদের, ISI এজেন্টদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। মনে হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে বিদেশি এজেন্টরা। আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে মানুষের কাছে আজকে ভুলণ্ঠিত হওয়ার মতো অবস্থা। আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আগ্রাসী শক্তির কাছে আজকে বন্দী হওয়ার মতো অবস্থা। আজকে এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, আওয়ামী লীগের নেতা কর্মীরা বাঁচতে চায়, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তৃণমূলের মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সবাই বাঁচতে চায়, সবাই রক্ষা পেতে চায়। এবং বাংলাদেশের মানুষের দল হিসাবে আওয়ামী লীগের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণের জন্য আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আজকে আমরা মানুষের চোখের ভাষা, মানুষের মনের কথা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বুঝি, আমরা বুঝতে পারি যে মানুষ এখন প্রতিবাদ করতে চায়, মানুষ এখন প্রতিরোধ করতে চায়, মানুষ ঘুরে দাঁড়াতে চায় এবং জনগণকে সঠিক নির্দেশনা দিতে পারলে জনগণ রাজপথে নেমে আসবে এবং জনতার উপস্থিতিতে অগ্নিগর্ভে পরিণত হবে এবং সেই অগ্নিগর্ভে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অভিশপ্ত জনগণের জন্য, দেশের জন্য অভিশাপ, এই সুদ ব্যবসায়ী আর তার দোসরদের হাত থেকে, তার ঠ্যাঙারে বাহিনীদের হাত থেকে, তার মব সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হবে। এবং মুক্ত হওয়ার পথে একমাত্র একজন মানুষকেই যদি আমরা যত দ্রুত বিদায় দিতে পারবো, তত বাংলাদেশ, বাঙালি জাতি মুক্তি হবে। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কুশাসন, দুঃশাসন, দুর্নীতি, নিজের ব্যবসা, নিজের অর্থ লিপ্সা, দেশের অর্থ পাচার
এবং সব ব্যবসায়ী ওনাকে করতে হবে। এক তো বয়সী একজন মানুষ, আন্তর্জাতিক নোবেল পুরস্কার নিয়ে, শান্তির পদক নিয়ে উনি প্রতিদিন যুদ্ধ ঘোষণা করেন। প্রতিদিন বাংলাদেশে দেশি বিদেশিদের, সাংবাদিকদের কাছে থেকে আরম্ভ করে বিদেশে যেখানে যান সেখানে যেই উনি বক্তৃতা দেন, যুদ্ধ অবস্থা বিরাজ করছে। আর ওনার অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাবার্তার মধ্য দিয়ে আমাদের এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক অঞ্চলে এই দক্ষিণ পূর্ব এশিয়া একটা অস্থির অবস্থার সৃষ্টি করছে, যা বাংলাদেশের মানুষের বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে উনি ফেলে দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কোন গণতান্ত্রিক সরকার কখনই অন্য কারোর সাথে শত্রুতা, বৈরিতা করার কোনো বক্তব্য কখনই রাখেননি, বরঞ্চ সুসম্পর্কের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির পথে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে সব পথ বন্ধ করে দিয়েছে, সব পথ রুদ্ধ হয়ে গেছে। আজকে আমরা চক্রাকারে ঘূর্ণার বত্রের ভিতরে পড়েছি। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। মুক্তির জন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ানোই হলো, পথই হলো রাজপথে দখল করা। রাজপথের জনগণের অংশগ্রহণ, জনগণের আন্দোলনে, জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আমরা অবৈধ দখলদার, এই সুদ ব্যবসায়ী কে আমরা বিদায় জানাতে চাই, এবং তাকে বিদায় জানানোর মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িক চেতনার মানুষ আবার ঘুরে দাঁড়াবে। আবার বাংলাদেশ এগিয়ে চলবে। দেশরত্ন শেখ হাসিনা বাঙালি জাতির সেই অগ্রগতি উন্নয়নের পথে আমাদেরকে নেতৃত্ব দিবেন। আমি মনে করি সে সময় অতি সন্নিকটে। নাসিম ভাই, কর্মসূচির যে আলাপটি আপনি করলেন, নেতা কর্মীদেরকে 13 তারিখে আসবে বা ঢাকা যে, এবং সাধারণ মানুষ সেই কর্মসূচিটা সমর্থন দিয়ে সেই কর্মসূচিটি সফল করবে যে আশাবাদ জানালেন, কিন্তু দলের মধ্য থেকেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অনেকের আলাপ দেখতে পাচ্ছি যে তাদের দিকেও এখন পর্যন্ত কেন্দ্র থেকে কর্মসূচিটি কিভাবে পালন করা হবে, কর্মসূচির পরিধি কি হবে, এগুলো নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। তো আসলে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই প্রশ্নের বা এই যে অস্পষ্টতা, এটার উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, আমি একটা কথা বলি। আমরা 13 তারিখে আমরা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছি সারা বাংলাদেশে না, এটা কিন্তু ঢাকাতে, শুধু ঢাকাতে। কিন্তু 10, 11, 12 এই 3 দিন যে কর্মসূচি হবে, সে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল, প্রতিরোধ মিছিল, মশাল মিছিল সহ সব ধরনের প্রতিবাদ এবং বিক্ষোভ কিন্তু সারা বাংলাদেশে পালিত হবে। মানে ঢাকা সহ ঢাকার বাইরেও বিভিন্ন জেলা এবং উপজেলা, মহানগরে পালিত হবে। এবং যার যার অবস্থান থেকে যার যার এলাকায় যেভাবে প্রতিরোধ করা যায়, যেভাবে প্রতিবাদ করা যায়, যেভাবে ঢাকার লকডাউন কর্মসূচিকে সফল করা যায়, তার লক্ষ্যে তারা কাজ করবে এবং জনমত তৈরি করবে, প্রচারপত্র বিলি করবে এবং জনগণকে এই অবৈধ দখলদারদের হটানোর জন্য, বিদায় করার জন্য আরো সোচ্চারিত করবে। 10, 11, 12 এই 3 দিন। 13 তারিখে ঢাকায় লকডাউন কর্মসূচি পালিত হবে। লকডাউনের ব্যাপারে আমি এর আগেই বলেছি। আর 10, 11, 12 তারিখে এই 3 দিন কর্মসূচি পালনের মধ্য দিয়ে 13 তারিখে যাতে ঢাকার বাইরে থেকে ঢাকাতে এই লকডাউন কর্মসূচি সফল করার জন্য যাতে ঢাকায় যোগাযোগ যাতে না করে মানুষরা, সাধারণ মানুষরা, এবং যাদের যে প্রয়োজন থাকে অনেকের অতি জরুরি প্রয়োজনের স্বাস্থ্য, চিকিৎসা, এ ধরনের বিষয়গুলো ব্যতিরিকে সবাই ঢাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। এদিন দেশবাসীর কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আহ্বান থাকবে, এদিন আপনারা ঢাকায় না এসে আমাদের আওয়ামী লীগের এবং বাংলাদেশের মানুষের
মুক্তির লক্ষ্যে এই দস্যু সরকারের হাত থেকে আমাদের জাতিকে বাঁচাবার জন্য, দেশ বাঁচাবার জন্য আপনারা সেদিন ঢাকা না এসে এই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের সর্বস্তরের জনগণের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ এবং আহ্বান থাকে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে না, এ ধরনের মানুষও কিন্তু এই অবৈধ দখলদার সরকারের হাত থেকে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এই বাঁচতে চায়, রক্ষা পেতে চায়। এজন্য আওয়ামী লীগের বাইরে আমাদের 14 দলের নেতৃবৃন্দরাও, তাদের সাথেও আমরা মত বিনিময় করেছি এবং প্রতিদিন আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এছাড়াও প্রগতিশীল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনরা এই জঙ্গিবাদী সরকারকে, এই সন্ত্রাসী সরকারকে যারা প্রত্যাখ্যান করেছে, তাদের সাথেও আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা দেশের শিক্ষক থেকে আরম্ভ করে, শিক্ষক সমাজ থেকে আরম্ভ করে, ছাত্র নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষের কাছে আমাদের আকুল আবেদন, এবং আমরা মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি এবং মানুষের এই প্রতিনিধি পর্যায় থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পেয়েছি। সারা অংশগ্রহণ করবে, তারা সমর্থন করবে, এবং যে কোনো ধরনের মব ভায়োলেন্সের সৃষ্টি করা হলে, মব সন্ত্রাসী কর্মকাণ্ড করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ, কর্মীরা যেমনই প্রস্তুত আছে, এই ধরনের সচেতন মানুষ, রাজনৈতিক প্রগতিশীল দলের নেতৃবৃন্দরা, 14 দল সহ অন্যান্য রাজনৈতিক দলের যারা এই অবৈধ দখলদার সরকারকে ইতিমধ্যেই তার অন্যায়, অবিচার, অপকর্মের বিরুদ্ধে তারা মত প্রকাশ করেছে। সুতরাং আমরা মনে করি সারা বাংলাদেশের জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে 10, 11, 12 তারিখের প্রতিবাদ, প্রতিরোধ, মশাল মিছিল সহ সব ধরনের প্রতিবাদের কর্মসূচি, প্রতিবাদের গণতান্ত্রিক হাতিয়ার যতগুলো আছে সবকিছুকেই আমরা প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছি। যদি আমাদের উপরে আঘাত করা হয়, মব সন্ত্রাস করা হয়, আমাদের নেতা কর্মীদের উপরে আবারও যদি আক্রমণ করা হয়, তবে সেক্ষেত্রে আমাদের নেতা কর্মী এবং বাংলাদেশের মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। নিজেকে বেঁচে থাকার, আত্মরক্ষার যে অধিকার আছে, সেই অধিকার নিয়েই প্রয়োজনে সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এটা ঢাকা সহ সারা বাংলাদেশের আমাদের নেতা কর্মীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বা সরকারের যারা এখন দায়িত্বশীল অবস্থানে আছেন, তাদের দিক থেকে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না। এবং আপনি ইতিমধ্যে নিশ্চয় জেনেছেন যে ঢাকার একাধিক জায়গায় মব সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং এখন পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। তো এমন পরিস্থিতিতে আসলে আপনি কতটুকু আশাবাদী? দেখেন, জুলুম করে, জোর করে, গ্রেপ্তার করে, ভয় দেখিয়ে, হিংসার ছড়িয়ে, প্রতিহিংসা পরায়ণ হয়ে একটি দেশের মানুষের অধিকার, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে না, টিকে থাকতে পারে না। আমরা অনেক অগণতান্ত্রিক শক্তি, সামরিক শাসকদেরকে আমরা দেখেছি, অভিজ্ঞতা বীর বাঙালির আছে, আমাদের অভিজ্ঞতা আছে, ইতিহাস সাক্ষ্য দেয়। বাংলাদেশের মানুষ, বীর বাঙালিরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে রাজপথের আন্দোলন করতে হয়, কিভাবে স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে বিদায় দিতে হয়, পতন ঘটাতে হয়। এই অভিজ্ঞতায় সমৃদ্ধ দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করা যায়নি, কারণ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, এই অবৈধ দখলদার সরকার অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগকে নির্বাচন থেকে, নির্বাচন কমিশন অবৈধভাবে বাদ করেছে। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এটাও অন্যায়, অবৈধ। তো এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য
কিছু সময় নষ্ট করা যায়। আমাদের অনেক কিছু নেতা কর্মী, আমাদের অনেক নেতা কর্মী ক্ষত বিক্ষত হয়েছে, অনেকে জীবন দিয়েছে, অনেকে কষ্টের ভিতর দিয়ে কারাগারের ভিতরে জীবন দিচ্ছে, কারাগারেও জীবন বাঁচানো যায় না, সেখানেও হত্যা করা হচ্ছে। রাজপথে বেরোলে মিছিল করতে গেলেও এই মব সন্ত্রাসীদেরকে, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে পৃষ্ঠপোষকতা করে আমাদের নেতা কর্মীদেরকে ক্ষত বিক্ষত করা হচ্ছে, আহত করা হচ্ছে, এবং মুক্তিপণ আদায় করার জন্য তাদেরকে গুম করা হচ্ছে। এরপরে থানায় নিয়ে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। তো এগুলো করে করে 15 মাসে কিন্তু আজকে এই অবৈধ দখলদার ইউনূস সরকার জনপ্রিয়তা কিন্তু শূন্যের কোঠায় এসেছে। 5ই আগস্টে 2024 সালে যেভাবে জঙ্গিবাদী কায়দায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, সেদিনের অবস্থায় তো ওনার কিছু জনপ্রিয়তা ছিল না, এ কথা আমরা বলি না, কিন্তু আজকের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে দেশের অভিশাপ হিসাবেই তাকে দেখা হয়। তিনি সত্য কথা বলেন না, সত্য কথা বলতে পারেন না, এবং অসত্য কথা, মিথ্যার ফুলঝুরি ছড়িয়ে দেশের মানুষকে আচ্ছন্ন করতে চেয়েছিলেন। 5 তারিখে প্রতারণা করতে সক্ষম হলেও 15 মাসে কিন্তু সব জারি ফাঁস হয়ে গিয়েছে। সুতরাং এখন আর সন্ত্রাসীদের কাঁধে ভর করে টিকে থাকা সম্ভব নয়। সন্ত্রাসীদের এখনো সময় আছে। আমরা বলবো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, বাংলাদেশের মানুষের দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে তীব্র ইচ্ছা ইতিমধ্যে ব্যক্ত করেছে, সেই দিকে দৃষ্টি দিয়ে তার উচিত পদত্যাগ করে তাকে শান্তির পথে ফিরে আসা। উনি শান্তিতে নোবেল পেয়েছেন, শান্তির পথ উনি দেখেননি, উনি শান্তির জন্য কোনো ভূমিকা রাখতে পারতেছেন না। আমি মনে করি এখনো সময় আছে, অনতিবিলম্বে তাকে পদত্যাগ করে বাংলাদেশের মানুষের শান্তি সম্প্রীতি পথকে এবং স্থিতিশীল একটি পরিস্থিতি সৃষ্টি করা দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন, এবং সেই পথ তৈরির জন্য আমাদের নেতাকর্মীরা যেমনই ভাবে নির্যাতিত হচ্ছেন, ক্ষত বিক্ষত হচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত, তারা ঘরে থাকতে পারতেছে না, তারা আত্মগোপনে আছেন, তাদের পেটে খাবার নেই। তারা একদিকে সন্ত্রাসীদের আক্রমণ, আর একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার, ভুয়া গ্রেপ্তার, ডেভিল হান্টের নামে, অপারেশন ডেভিল হান্টের নামে ডেভিলদের গ্রেপ্তার না করে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন হুঙ্কার দেয়, মনে হয় হুঙ্কার দিয়ে ভয় দেখিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করতে চায়, কিন্তু ওদের অভিজ্ঞতা নেই, ওরা জানে না, ওরা বুঝতে পারে না, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে দুঃশাসনের রাজত্ব কায়েম করা যায় না। তাদের পতন অনিবার্য, তাদের বিদায় নিতে হবে, এবং বিদায়ের পর আমি মনে করি না, দেশের মানুষও মনে করে না অনেক সময় লাগবে, অতি সন্নিকটে। এবং এই সময়ে এই যে আমরা যে লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছি, এই কর্মসূচি একটি অন্যতম কর্মসূচি। এই কর্মসূচি পালনের মধ্য দিয়েও জনগণ যদি অগ্নিগর্ভ হয়ে ওঠে, জনগণ যদি রাজপথে নেমে আসে, সেই জনগণের দাবির মুখে, জনগণের গণ অভ্যুত্থানের মুখে এই অবৈধ সরকার পতন ঘটতে পারে। এই যে আপনি যেটি বলছিলেন যে ইউনূসকে যে বিদায় নিতেই হবে, তো এই যে ইউনূসের যে বিদায়, মানে আপনারা কি মনে করছেন, মানে ওনাকে রেখে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব না? উনি একজন বিতর্কিত মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, ওনার বিতর্কের কোনো শেষ নেই। উনি একটি নাবালকদেরকে দিয়ে একটি দল গঠন করেছে, যে দলের এনসিপি নাম, যার কোনো জনপ্রিয়তা কি পর্যায়ে আছে ইতিমধ্যেই তার প্রমাণিত হয়েছে। সেই দলের প্রতিষ্ঠাতা হিসাবে, জনক হিসাবে, একদিকে সন্ত্রাসীদের জনক, মব সন্ত্রাসের জনক, আর একদিকে হলো ওনার সৃষ্ট রাজনৈতিক দল এনসিপির জনক। তো যিনি
বিতর্কিত, যিনি একটি পক্ষপাত হয়ে যান, যিনি একটি দলের পক্ষে কথা বলেন, যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলেন, যিনি দেশের বিপক্ষে, শহীদদের বিপক্ষে, দেশের সংবিধানের বিপক্ষে উনি কথা বলার চেষ্টা করেন, কথা বলেন। তো এরকম একজন মানুষের দ্বারা আর যাই হোক কোন বিদেশিদের স্বার্থ হাসিল হতে পারে, ওনার দোসরদের স্বার্থ হাসিলের জন্য একটি বিতর্কিত, একটি অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয় একটি নির্বাচনের নামে একটি নাটক হবে, যেটা যে নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ, যে নির্বাচন হবে বাংলাদেশের জনগণের বৃহৎ অংশের অংশগ্রহণ যেখানে থাকবে না, সেটা কোনো নির্বাচন না। আমরা মনে করি এই অবৈধ দখলদার ইউনূসের সরকারের অধীনে কোনো অর্থবহ নির্বাচন হতে পারে না, এবং যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় দল, এখনো 50%-এর উপরে মানুষ বিভিন্ন জরিপে, বিভিন্ন সমীক্ষায়, আমরা প্রতি মাসে এবং প্রায় 2 সপ্তাহ অন্তর অন্তর আমরা জরিপ করি, তাতে দেশি বিদেশি বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনও কিন্তু এই জরিপ চালাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো শীর্ষে। সেই আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচনী নাটক, যে প্রহসনের নির্বাচন করতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চান, সেই নির্বাচনে বাংলাদেশ হবে না, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার, এটা তাদের সাংবিধানিক রাইট, সেই সাংবিধানিক অধিকার তারা প্রয়োগ করবে না। সেখানে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আর বাংলাদেশে নির্বাচন করতে হলে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রয়োজন, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া প্রয়োজন, একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হওয়া জরুরি, এবং এই স্থিতিশীলতা ফিরে আসলে বাংলাদেশের মানুষ আবার স্বস্তির পথে এগিয়ে যাবে, উন্নয়ন অগ্রগতির পথে, এবং আত্মবিশ্বাস ফিরে আসবে। আজকে কি অবস্থা দেশে? আজকে যখন দুর্ভিক্ষ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, আজকে হতদরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে, নিম্নবিত্তরা হতদরিদ্র হচ্ছে, মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, শ্রমজীবী মানুষের কর্মহীন হয়ে পড়ছে। আজকে সেদিকে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দৃষ্টি নেই। তারা যে নির্বাচনের নামে যে নাটক রচনা করতে চাচ্ছে, আসলে নির্বাচন করার কোনো সদিচ্ছা, একটি অর্থবহ নির্বাচন করার কোনো সদিচ্ছা, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, বাংলাদেশ জনগণের ইচ্ছা পূরণের জন্য ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ সৃষ্টি করার কোনো ইচ্ছা তো এই দখলদার সরকারের কাছে নেই। তারা একের পর এক বিতর্ক, একের পর এক নাটক, একের পর এক সন্ত্রাসীদেরকে রক্ষা করার জন্য, খুনিদেরকে রক্ষা করার জন্য, 5ই আগস্টের হত্যাকারীদের এবং আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর হত্যাকারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের হত্যাকারীদের, আনসার বাহিনীর সদস্যদের হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য যিনি যেই দখলদার সরকার ইনডেমনিটি দিয়েছে, অথচ যে মানুষগুলো মারা গিয়েছে, প্রত্যেকটি মানুষের বিচার চাওয়ার অধিকার আছে। প্রত্যেকটি নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী যারা জীবন দিয়েছে, প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা জীবন দিয়েছে, তারা বিচার পাওয়ার অধিকার তাদের আছে। সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। আর যারা এই খুনের সাথে সম্পৃক্ত, তাদেরকে রক্ষা করার জন্য সংবিধানকে অধ্যাদেশ জারি করে এই অবৈধ দখলদার ইউনূস সরকার, তিনি তাদেরকে রক্ষা কবচ দিয়েছে। সন্ত্রাসীদেরকে বিচার করা যাবে না, খুনিদেরকে, অগ্নি সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনা যাবে না। এ ধরনের একজন বিতর্কিত মানুষ বাংলাদেশে এক মুহূর্তের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকুক, এটা বাংলাদেশের মানুষ চায় না। বিশ্বের গণতান্ত্রিক চেতনায়, গণতান্ত্রিক শাসনে যারা বিশ্বাসী, সেই সকল প্রতিষ্ঠানগুলো, দেশগুলো আজকে কিন্তু অবৈধ দখলদার চরিত্র, তার কর্মকাণ্ড তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে, বুঝে গিয়েছে, যে কারণে তারাও কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে। সুতরাং বাংলাদেশে
কোন নির্বাচন হতে হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাংলাদেশের মানুষ চায়, আওয়ামী লীগ চায়, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে শেখ হাসিনাকে, সবচেয়ে জনপ্রিয় মানুষকে, নেতাকে, রাষ্ট্রনায়ককে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন, এটা একটি আত্মঘাতী পরিকল্পনা, আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা কখনোই বাস্তবায়িত হবে না, সম্ভব হবে না। কারণ বাংলাদেশের মানুষ কিভাবে 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন প্রতিহত করেছে সেই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে, আওয়ামী লীগের সেই ইতিহাস আছে। ইয়াহিয়া খান নির্বাচন করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, সেই নির্বাচনও সফল হয়নি। এমনকি বাংলাদেশে থানা ভোটের নামে যে 110% ভোট কাস্টের ইতিহাস নিয়ে যে হাস্যরসের যে সৃষ্টি করেছে, ইতিহাস সৃষ্টি করেছে, কুখ্যাত ইতিহাস সৃষ্টি করেছিল, সেই ইতিহাস সৃষ্টি করার সুযোগ আগামী দিনে বাংলাদেশের জনগণ দিবে না। এটা খুবই পরিষ্কার এবং স্পষ্ট। নাসিম ভাই, এই যে আগামীকাল নূর হোসেন দিবস, 1987 সালে তৎকালীন সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক লিখে নিয়ে মিছিলে গিয়েছিলেন এবং টার্গেট করে গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। তো এই যেই আওয়ামী লীগের এরকম একটি গণতান্ত্রিক আন্দোলনে, গণতন্ত্র মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যাদের অধীনে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, এরকম একটি দলের নামে সম্প্রতি গত 15 বছরে বিশেষ করে একতরফা নির্বাচনের অভিযোগ নানান সময়ে আলোচনায় এসেছে। তো এরকম একটি দল, তাদের বিরুদ্ধে এই যে অভিযোগ এখনো বিভিন্ন মহল থেকে, বিশেষ করে আপনাদের বিরোধী পক্ষের দিক থেকে বারবার করে তোলা হয় যে আপনারা ক্ষমতায় থাকতে কেন ইনক্লুসিভ নির্বাচন করতে পারলেন না, মানে কি জবাব দেবেন? দেখুন, আমরা ইনক্লুসিভ নির্বাচন আমাদের সদিচ্ছার অভাব ছিল। আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা কিন্তু ব্যান্ড করা হয়নি, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, প্রতীক বরাদ্দ বাতিল করে দেওয়া হয়নি, এবং নির্বাচনে অংশগ্রহণ করার পথ তাদের জন্য খোলা ছিল। কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, এটা সত্য। তারা যদি ওই সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করত, নির্বাচনটি আরো ভালো নির্বাচন হতো, দেশবাসী একটি স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি হতো। এজন্য সব দোষ, সব দায় কিন্তু আওয়ামী লীগকে দিলে হবে না, আওয়ামী লীগ সরকারকে দিলে হবে না। তবে দায় তো আমাদের কিছু নিতেই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গণতান্ত্রিক দল হিসেবে আমাদের যদি কোনো কাজের ভুল হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, নিশ্চয়ই আগামী দিনে সেই ত্রুটি দূর করে আরো সুন্দর, আরো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাংলাদেশে হবে। এটাই তো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। সেই বিবেচনায় আমরাও আরো সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা চাই কাজ করতে। গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরে আসুক, দেশের শান্তি সমৃদ্ধির স্বপ্ন জাগরিত হোক। দেশের মানুষকে স্বপ্ন দেখানো যেমন একটি রাজনৈতিক দলের, সরকারের দায়িত্ব, আমরা সেই স্বপ্ন দেখাতে চাই। আমরা তরুণ প্রজন্মকে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ, তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে পারি, সেই পরিকল্পনা তাদেরকে আমরা দিতে চাই। এবং তরুণদেরকে আমরা মূল স্রোতধারায় দেশ উন্নয়নে, দেশের অগ্রগতিতে তাদেরকেও অংশগ্রহণ করার পরিবেশ আমাদের দিতে হবে। এবং আমরা মনে করি আমরা নবীন এবং প্রবীণের সমন্বয় করে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, মেধাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব সভায় মর্যাদার আসনে আমরা ফিরিয়ে নিতে চাই। আমরা আমাদের হারানো গৌরব, যেটা গত 16 বছর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হয়েছিল, সেই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা আবার নতুন প্রজন্মকে নিয়ে, তরুণদেরকে নিয়ে আমরা গণতন্ত্রের পথে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর 10 তারিখে 1987 সালের যে
নূর হোসেনের রক্তে লেখা যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এই দিবসটি আমরা পালন করি। আগামীকালকেও মর্যাদার সাথে এই দিবসটি বাংলাদেশের মুক্তিকামী মানুষ পালন করবে। এবং আমরা দিক থেকে কোনো কর্মসূচি কি থাকছে বা কোনো নির্দেশনা আছে? আমরা প্রতি বছরই এই দিবসটিতে আমরা শ্রদ্ধা নিবেদন করি, আমরা ফুলেল শুভেচ্ছা জানাই, আমরা নূর হোসেনের স্মৃতির প্রতি দোয়া মিলাদ, আমরা আলোচনা সভা এগুলো আমরা করি, এগুলো যথারীতি চলবে। এবং বাংলাদেশে আপনি জানেন সকল গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলগুলো নূর হোসেনের প্রতি আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং সব রাজনৈতিক দলও এই শ্রদ্ধা জানায়। সুতরাং আমাদের শ্রদ্ধা, আমাদের গণতন্ত্রের প্রতি ভালোবাসা, নূর হোসেনের উত্তরাধিকার হিসাবে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা ফিরে পাবার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশকে স্থিতিশীল বাংলাদেশে পরিণত করার জন্য দখলদার ইউনূস সরকারের হাত থেকে, ফ্যাসিস্ট সরকার খনি সরকারের হাত থেকে গণতন্ত্র উদ্ধারের, পুনরুদ্ধারের আন্দোলন আমরা আরো জোরদার ভাবে আমরা 10 তারিখ থেকেই আমরা শুরু করছি। আচ্ছা নাসিম ভাই, এবার একটু ভিন্ন একটি প্রসঙ্গ। এই প্রসঙ্গটি আসলে আমিও গত 1 বছর ধরে বিভিন্ন সময়ে দেখেছি। প্রশ্নটি আপনার সঙ্গে যেহেতু লাইভে সেভাবে আলাপ হয়নি, এই কারণে আপনাকেও করা হয়নি। ইউনূস সরকারের দিক থেকে যে কয়েকজন ব্যক্তি খুবই আক্রমণাত্মক ভাষায়, অনেক সময় নোংরামির মাত্রা ছাড়িয়ে যায়, যার বাক্য চয়নে, শব্দে, প্রেস সচিব শফিকুল আলম, তো অনেকেই বলে থাকেন আপনার সঙ্গে একটি ছবি প্রচার আছে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় এই ছবিটি সামনে আসে। এখন একজন কমেন্ট করেছেন যে আপনি শফিককে প্রশ্রয় দিয়েছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আসলে কি মানে ওনার সঙ্গে আপনার সম্পর্কটা কি, মানে এই বিষয়টা যদি আমাদের দর্শকদের কাছে একটু বলেন। মানে আমি দর্শকদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বিনয়ের সাথে বলতে চাই, ডাস্টবিন শফিক নামে খ্যাত ওই মানুষটি আমার সাথে যখন দেখা করতে আসছে, ওইখানে যে 4 জন সাংবাদিক আছে, ওরা কিন্তু সাংবাদিক, তখন কিন্তু ওরা পেশাজীবী সাংবাদিক হিসাবে পেশাগত দায়িত্ব পালন করা, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সাথে, সাংবাদিকদের সাথে যখনই সাংবাদিক আসে আমরা তাদেরকে অ্যাভয়েড করতে পারি না। এবং সাংবাদিক হিসাবে তৈমুর তুষার, আপনিও একজন অভিজ্ঞতা সম্পন্ন নামকরা সাংবাদিক, আপনি জানেন ওনারা আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে আমাকে নানা ধরনের বিষয় জানার জন্য, সংবাদ সংগ্রহের জন্য আমার কাছে এসেছে। আমি তাদের সাথে তাদের দায়িত্বটা, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সময় দিই, তারা আসে, আমি প্রশ্নের উত্তর দিই, তারা নোট ডাউন করে লেখে যাওয়ার সময় আমাকে, ওটা আমার একটা বাসার একটা অফিস, আমার মানে ছোট অফিস, মানে আপনার বাসার নিচতলায় যে অফিসটা, নিচতলায় গ্যারেজের একটা অফিসে আমি বসি, যাতে আমাদের নেতাকর্মীরা এবং আমার নির্বাচনী এলাকার মানুষরা আসলে যাতে তারা ফিরে না যায়। তো সেখানে আসছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যাওয়ার সময় আমাকে ধরলো, আমরা একটা ছবি, রাজনৈতিক নেতারা কর্মীদেরকে, মানুষদেরকে, সাংবাদিকদেরকে আমরা ছবি দেই। সে কোন দল ভবিষ্যতে করবে এটা তো আমাদের জানার কোনো সুযোগ নেই, আমি তো এটা জানতাম না। আমি যদি জানতাম তাইলে হয়তো এইরকম মানুষদের তো আমি ছবি দেওয়া তো দূরের কথা, কোনো সাক্ষাৎকার দেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। আর এরা তো সবাই ওই যে আড়াল করে, পরিচয় আড়াল করে ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। তো আওয়ামী লীগের একজন মানুষ হিসাবে, একজন সদস্য হিসাবে আমি তো ষড়যন্ত্রকারীদের 5ই আগস্টের ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্রকারীদের তো আমরা চিনি নাই, চিনতে পারিনি। যদি আমরা জানতে পারতাম, চিনতে পারতাম, বুঝতে পারতাম, তবে হয়তো এই ষড়যন্ত্র করে বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আজকে বাংলাদেশ আর বাংলাদেশ নাই। তাই আমি দর্শক শ্রোতাদের কাছে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই, আমার সাথে তার কোনো আগে পরে কোনো পরিচয় ছিল না এবং আমার সাথে এর আগেও কোনোদিন কথাও হয়নি,
এটা হলো সত্য। এবং আমি আত্মমর্যাদার দোহাই দিয়ে বলছি, এরপরে ওই ছবি তোলার পরও আমার সাথে আর কোনো কথা হয়নি, দেখা হওয়ারও কোনো সুযোগ নেই। আর এই 4 জন সাংবাদিক 4টে বিদেশি পত্রিকার সাংবাদিক হিসেবে, বিদেশি করেসপন্ডেন্ট হিসেবে আমার সাথে দেখা করে সাংবাদিকতা করার জন্য এসেছে। এবং এরা কে কোন দল করে এটা খুঁজে দেখার তো কোনো সুযোগ আমার কাছে ছিল না। আমি মনে করেছি ঠিক আছে, বিদেশি সাংবাদিকরা আওয়ামী লীগের সরকারি দল হিসেবে আমাদেরকে অনেক কিছু মনে করে, সুতরাং কথা বলি, অসুবিধা তো নেই। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, সে কারণে আমি কথা বলেছি। সুতরাং আমাকে নিয়ে ভুল বোঝার কোনো কারণ নেই, কারণ আমি আগেও যেরকমটা ছিলাম এখনো একই রকম আছে। আমি বারবার কারা নির্যাতিত হয়েছি, কারাগারের যাওয়ার আগেও আমি রিমাইন্ডারে, টর্চারে আমি কিভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি দেশবাসী জানে, তরুণ সমাজরা হয়তো না জানলেও ইতিমধ্যে জেনে যাবে। এবং আমার জীবনের সেই কৈশোর থেকে বহুবার আমি বহু মিথ্যে মামলার আমি শিকার হয়েছি, রাষ্ট্রদ্রোহী মামলার আমি শিকার হয়েছি, বারবার আমি কারাগারে গিয়েছি। 21শে আগস্টের গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণেও আমি কোনো ক্রমে ক্ষত বিক্ষত হয়ে প্রাণে বেঁচে গিয়েছি। আমি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সাথে এক আপোষহীন কর্মী হিসাবে মানুষের সাথে আছি, মাটির সাথে, মায়ের সাথে, মা মাটি মানুষ প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, কোনো ডাস্টবিনের সাথে অথবা কোনো স্বৈরাচারের সাথে, কোনো ফ্যাসিস্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবং আগামী দিনেও ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন একজন আপোষহীন, আদর্শবান, বঙ্গবন্ধুর আদর্শবান একজন কর্মী হিসাবে আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আমি পার করতে পারি। আমি এর জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। ধন্যবাদ নাসিম ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, নাসিম ভাই, এই যে আমরা শেষ করব যে কর্মসূচি নিয়ে, আসলে আমরা যে কর্মসূচিকে কেন্দ্র করে আজকে আমরা অনুষ্ঠানটি করলাম সেটির বিষয়ে। তো এই যে কর্মসূচি নিয়ে অনেকেই বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের দিক থেকেও খুব বেশি না হলেও অল্প কিছু মানুষ এখনো বলার চেষ্টা করছেন যে আপনারা বিদেশে বসে কর্মসূচি দেন আর দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেন, বিপদের মুখে ঠেলে দেন। তো আসলে মানে নেতা কর্মীদেরকে প্রপারলি খোঁজ খবর রাখা বা তাদের জেলে গেলে জামিন করানো হয় না, এই ধরনের কথাগুলো কিছু কিছু করে উঠছে। তো এগুলোর বিষয়ে একটু আপনার জবাবটা জানতে চাই। দেখুন, এটা তো সত্য, এটা সত্য। আমরা যেভাবে আমাদের নেতাকর্মীরা ক্ষত বিক্ষত, নির্যাতিত, কারাগারে বন্দী, অত্যাচারিত, তাদের পাশে আমরা দাঁড়াতে পারতেছি। তারা তো সবাই যে আমাদের কাছে টাকা চায়, খাদ্য চায়, এ ব্যাপারটা তা না। তারা চায় আন্তরিকতা, তারা চায় ভালোবাসা, তারা চায় তাদের পাশে দাঁড়ানো। একজন আন্দোলন করতে যে নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে, প্রতিনিয়ত অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মব সন্ত্রাসের শিকার হচ্ছে, তারা তো চিকিৎসা চাইতেই পারে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা দরকার। আমাদের অনেকে করেন, কেউ কেউ করেন, সবাই যে করেন তা নয়, কেউ কেউ করেন না। এর 1/3 সংসদ সদস্য কারাগারে, আপনাকে 150-র উপরে সংসদ সদস্য, মন্ত্রী, জাতীয় নেতা, জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের তৃণমূলের নেতারা কিন্তু কারাগারে আছে, সেটাও কিন্তু আমাদের নেতাকর্মীরা জানে। সেক্ষেত্রে এই সবাই যদি আমরা আন্তরিকভাবে আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতাম, সেক্ষেত্রে আমাদের নেতাকর্মীদের এই কষ্ট অনেক কম হতো। আইনি সহায়তা দেওয়া খুব দরকার, কিন্তু আদালতের যে অবস্থা, বিচারপতিরাই আদালতে সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম করতে পারে না, আইনজীবীদেরকে মব সন্ত্রাস করে আক্রমণ করা হয়। আদালত, জেলখানা, নিরাপদ জায়গা, জেলখানায় আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে। তো সেই জায়গায় আন্দোলন সংগ্রাম করতে যেভাবে যে সাপোর্ট দরকার, সেই সাপোর্টও আমরা আমাদের নেতাকর্মীদের দিতে পারতেছি, সেটা সত্য।
সেক্ষেত্রে তাদের কষ্ট, তাদের ক্ষোভ আছে। সেই ক্ষোভ থাকাটাই ন্যায়সঙ্গত। তারপরও কেন আমরা কর্মসূচি দিই, কেন আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়? এটা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি। এই দল মানুষের জন্য যদি না দাঁড়ায়, গণতন্ত্রের জন্য কথা না বলে, আমাদের যত নেতাকর্মী জীবন দিয়েছে, অত্যাচারিত, তারপরও এত মামলায় ভুক্তভোগী হওয়ার পরও আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। আমাদের এই নেতাকর্মীরাই কিন্তু আন্দোলনকে সফল করার জন্য আজকে রাস্তায় মিছিল করছে, আজকে রাস্তায় রাস্তায় ঝটিকা মিছিল করছে। তারা গ্রেপ্তার হচ্ছে, জেনেও রাস্তায় নামছে। তারা আক্রমণের শিকার হবে জেনেও কিন্তু আমাদের নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং তাদের একটি কথা শুনে মন খারাপ করলে হবে না। এরা যখন বলে, এদের কষ্টের কথা বলে, এটা আমাদের শুনতেই হবে এবং এটা আমাদের মেনে নিতে হবে। আবার এরাই আমাদের জন্য, বঙ্গবন্ধু কন্যার জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা প্রস্তুত, এবং সেই প্রস্তুতি নিয়েই তারা রাস্তায় নামে। এবং যারা আওয়ামী লীগকে নিঃশেষ করে ফেলেছে, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ নাই যারা বলেছে, আজকে তারাই আওয়ামী লীগের স্লোগান যখন শোনে, জয় বাংলা স্লোগান যখন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা দেয়, তখন তারা ভয়ে থরথর করে কেঁপে ওঠে, তারা আতঙ্কিত হয়, তারা ভয় পায়। জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু স্লোগান যখন শোনে শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, তখন ওরা পালাবার পথ খোঁজার চেষ্টা করে। সুতরাং আমাদের ওই নেতাকর্মীরা যারা কষ্টে আছে, যারা সমালোচনা করে, তারা আলোচনা করে, আবার তারাই রাজপথ দখল করবে, এবং তারাই রাজপথের প্রাণ শক্তি, তারাই আন্দোলনের শক্তি, তারাই মানুষের ভরসা, তারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সবচেয়ে ঘনিষ্ঠজন, এবং তারাই, আমি মনে করি, তারাই আগামী দিনের নেতা, তারাই আগামী দিনের নেতৃত্ব দিবে। এই তরুণ সমাজদের মাঝ থেকে যেমন আসবে, এবং তৃণমূলের যারা বিশ্বস্ত, যারা সাহসী, যারা ত্যাগী, তাদেরকে আমরা, তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নাসিম ভাই, অনেকে বলেন যে তারা কষ্ট করে আন্দোলন করে, অতীতেও এরকম হয়েছে যে যারা মাঠে আন্দোলন করে, নেতৃত্ব দেয়, সরকার পতন ঘটায়, আর যখন দলের সে সময় আসে তাদের আর মূল্যায়ন করা হয় না। তো এই বিষয়ে আপনার? আওয়ামী লীগ মূল্যায়ন করে না এটা না, তো মাঝে মাঝে একটা আলোচনা তো আছেই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হাইব্রিডের আবির্ভাব ঘটে, অনুপ্রবেশকারী এরা আমাদের দলে অনুপ্রবেশ করেছে, এটা সত্য, অস্বীকার করা যাবে না। এই হাইব্রিডরা, এই অনুপ্রবেশকারীরাই আমাদের দলের জনপ্রিয়তায় সবচাইতে ক্ষতিগ্রস্ত করেছে, এবং আমাদেরকে অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা আগামী দিনে আমরা দৃঢ়ভাবে আমরা অঙ্গীকার করতে চাই যে এ ধরনের আদর্শহীনদের, স্বার্থান্বেষী মহলের অথবা দুরভিসন্ধি নিয়ে যারা আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করে, তারা পরবর্তী সময়ে আমরা দেখি তারা ষড়যন্ত্রকারীদের, এই অবৈধ দখলদার ইনুজের দোসর, এ ধরনের দোসররা যাতে আগামী দিনে, জঙ্গিবাদের দোসররা, বাংলাদেশ বিরোধী শক্তি, আইএসআই এর এজেন্টরা যাতে আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করতে না পারে, কঠোরভাবে আমরা সেটা দেখব এবং রক্ষা করব, মোকাবেলা করব। এবং যারা ত্যাগী, যারা সৎ, যারা সাহসী, যারা প্রাণ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে, যারা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য, যারা জীবনের শ্রেষ্ঠ সময়টি তার জন্য তারা উৎসর্গ করছে দেশের মানুষের জন্য, আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে আগামী দিনে এই অশুভ শক্তিকে আমরা বিতাড়িত করব, এই অশুভ শক্তি থেকে আওয়ামী লীগকে মুক্ত করব, এবং আমরা একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ চাই, যে আওয়ামী লীগ হবে জাতির পিতার সাথে করা, যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠনে আবার অতীতের ন্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যাশার কথা বলে, সেই
আমরা আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রাখতে চাই। আমরা এখন ঐক্যে বিশ্বাস করি। ঐক্য ঐক্য ঐক্যই শক্তি, আর ঐক্যের মধ্যমণি এবং প্রতীক হলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। নাসিম ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি এখন যে প্রশ্নটি করব এর মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। যেটি বলা হচ্ছে যে অনেকেই বলছেন, বিশ্লেষকরাও বলছেন বা আওয়ামী লীগের দিক থেকে অনেকে বলছেন যে যেই বাংলাদেশের যেই সরকার এখন ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের নেতৃত্বাধীন সরকার, তো অনেকেই বলছেন আপনারা যে লকডাউন কর্মসূচিটি দিয়েছেন এটি আসলে ইউনূস সরকারের শেষের শুরুটা হতে যাচ্ছে। তো আসলে কি আপনারা কর্মসূচিটা এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে দিচ্ছেন কিনা, বা আপনারা এরকমটা ভাবছেন কিনা? দেখুন, ইউনূসকে বিদায় নিতেই হবে। যেই জায়গায় উনি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে, আমরা শুরু না, আমরা প্রতিটি মুহূর্তেই আমাদের জন্য প্রতিটি কর্মসূচিকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসাবে দেখি। এখন কখন কিভাবে তার পতন ঘটবে, কিভাবে তার বিদায় হবে, এ ধরনের তারিখ আমরা দিতে পারতেছি না, এটা সত্য। একটা ইতিহাস থেকে শিক্ষা আমাদের জানতে হবে, ৬৯-এর গণ অভ্যুত্থান কিন্তু তারিখ ঘোষণা করে হয়নি। ওয়াজিউল্লাহ মনু মিয়াদের আত্মত্যাগের মধ্য দিয়ে, উৎসর্গের মধ্য দিয়ে সেদিন বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছিল। সেই ইতিহাস থেকে আমরা যে কোনো সময়, এটা শুরু না, এটা শুরু না, এটাও হয়তো প্রথম শুরু এবং এখানেই শেষ হতে পারে, এভাবেই আমরা বিবেচনা নিই। কারণ বাংলাদেশের মানুষ এখন মারাত্মকভাবে বিক্ষুব্ধ। বাংলাদেশের কোনো পর্যায়ের মানুষরা এখন আর এই অবৈধ দখলদারের প্রতি সন্তোষ প্রকাশ করার কোনো একটি কাজ, একটি উদাহরণ সৃষ্টি করতে পারেনি। তিনি ঐক্যের নামে, ঐক্যমত্য কমিশনের নামে একটা তামাশা করেছে। লুটেরাদেরকে এবং সন্ত্রাসীদেরকে এক ঘরে বসিয়ে সন্ত্রাসীদের সাথে মাসের পর মাস, ৮ মাস চা, নাস্তা, বিস্কুট, কফি আরো নানান খাবার খেয়ে কত বিশাল অঙ্কের রাষ্ট্রীয় টাকা ব্যয় করেছে, যার সর্বশেষে এসে অশ্বডিম্ব পাওয়া গিয়েছে। আজকে আমরা বলতে চাই, এই অবৈধ দখলদার সরকারের পতনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা যে কোনো মূল্যে, যে কোনো সময় তারা এই সরকারের বিদায় দেখতে চায়, এবং বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত ফিরে আসতে চায়। এই অবৈধ দখলদার সরকারের নিপীড়ন, নির্যাতনে কোনো পর্যায়ে, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুলের শিক্ষকরা সবাই জর্জরিত, সবাই অসম্মানিত, এবং শিশু ধর্ষণ থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছে তাদের ডিগ্রি বাতিল করে দেওয়া হচ্ছে। একটা সমস্ত জায়গাতেই একটি অচলাবস্থা। এই অবস্থায় ছাত্র সমাজরা যেমন মুখ ঘুরিয়ে নিয়েছে, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে, কর্মজীবী মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, চাঁদাবাজদের দৌরত্বে, লুটেরাদের দৌরত্বে, খুনিদের দৌরত্বে, জঙ্গিদের দৌরত্বে আজকে অতিষ্ঠ। সুতরাং বাংলাদেশের মানুষ দৃঢ় সংকল্পবদ্ধ। অবৈধ দখলদার ইউনূস সরকার, তোমাকে যেতেই হবে। তোমার বিদায়ের মধ্য দিয়ে আমরা স্বস্তি, শান্তির বাংলাদেশ ফিরে পেতে চাই। দেশরত্ন শেখ হাসিনা 15 বছর 8 মাস যে কঠোর পরিশ্রম করে বিশ্বসভায় বাংলাদেশের মানুষকে একটি মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছিল, উন্নয়নের রোল মডেল হিসাবে